একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা এই অস্থির সময়ে ভালো আছো। কোভিড যে মহামারী, এই সময়ে আমি আশা করব তোমরা নিরাপদে অবস্থান করবে, অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবে না, বাইরের মানুষের সাথে পারতপক্ষে মিশবে না এবং মাস্ক ব্যবহার করবে আর বারবার হাত ধোয়ার অভ্যাস রাখবে। দেখো, গত ক্লাসের ধারাবাহিকতায় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখি যে স্কেল পরিবর্তনের সাথে সাথে মানচিত্রের আকারের পরিবর্তন ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানচিত্র এবং স্কেল দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বলেছিলাম যে আসলে তার আগে একটু দেখে নিই আজকে আমরা কি আলোচনা করব। আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে সাথে গত ক্লাসের একটা কুইক রিভিউ আমরা করব। আজকে আমরা মূলত দেখব যে স্কেলের প্রকারভেদ এবং স্কেলের ব্যবহার। তার সাথে সাথে আমরা দেখব যে স্কেল থেকে স্কেল ব্যবহার করে কিভাবে কোনো স্থানের নির্দিষ্ট অবস্থান ও দূরত্ব নির্ণয় করা যায়, এই বিষয়টা আমরা দেখব। যদিও দ্বিতীয় অংশটা অনেকটাই প্র্যাকটিক্যাল, তারপরেও আমরা একটু থিওরিটিক্যাল কনসেপ্টটা নিয়ে নিব যে অবস্থান কি, কিভাবে দূরত্ব পরিমাপ করতে হয় এবং সেই ক্ষেত্রে স্কেল কিভাবে ব্যবহার করা হয়। তো আসো আমরা যদি গত ক্লাসের ধারাবাহিকতায় দেখি, তাহলে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট স্কেল ব্যবহার করে, নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপ ব্যবহার করে যদি আমরা পৃথিবী বা তার অংশবিশেষকে একটি সমতল পৃষ্ঠ বা কাগজের উপরে তার পৃথিবী বা তার অংশবিশেষের প্রতিকৃতি অঙ্কন করি, তাহলে তাকে আমরা মানচিত্র বলি। এবং তোমাদেরকে বলেছিলাম যে এই যে পৃথিবী, একটা গোলাকার পৃথিবী, অনেকটা কমলা লেবুর মতো চ্যাপ্টা, অর্থাৎ উপবৃত্তাকার পৃথিবী, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। কিন্তু আমরা যখন এটিকে সমতল পৃষ্ঠে ট্রান্সফার করি, অর্থাৎ একটা সমতল পৃষ্ঠের উপর মানচিত্র আঁকি, তখন সেই 3 মাত্রার থেকে উচ্চতা বাদ যায়, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। যে কারণে বলা হয় যে মানচিত্র হচ্ছে ত্রিমাত্রিক পৃথিবীর দ্বিমাত্রিক উপস্থাপন। তাহলে দেখো যে আমরা পৃথিবী বা তার কোনো অংশ বিশেষের মানচিত্র অঙ্কন করতে পারি, তদ্রূপভাবে আমরা মহাকাশ, অর্থাৎ মহাকাশের যে গ্রহ নক্ষত্র বা তারকারাজি, সেই গ্রহ নক্ষত্র এবং তারকারাজির মানচিত্র অঙ্কন করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী এবং মহাকাশের মানচিত্র অঙ্কন করা যায়। এবং এই কারণেই তোমাদের যদি মনে থাকে, তাহলে আমরা একদম প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে প্রাচীন ভারতে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হতো, একটি হচ্ছে ভূগোল আর একটি হচ্ছে খগোল। ভূগোল ছিল হচ্ছে মূলত পৃথিবী সংক্রান্ত বিজ্ঞান, আর খগোল হচ্ছে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান। তাহলে দেখো যে আমরা মানচিত্রে এই দুটিকে একত্রে করে ফেলি। এবং আমরা বলেছিলাম যে মানচিত্র হচ্ছে, মানচিত্র অঙ্কনের যে বিভিন্ন ভিত্তি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে মানদণ্ড রয়েছে, তার উপর ভিত্তি করে মানচিত্রকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে স্কেল ভিত্তিক মানচিত্র, দ্বিতীয়টা হচ্ছে বিষয় ভিত্তিক মানচিত্র এবং তৃতীয় হচ্ছে তথ্য ভিত্তিক মানচিত্র। অর্থাৎ আমরা দেখেছিলাম যে স্কেলের উপর নির্ভর করে মানচিত্রকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল মানচিত্র, আরেকটা হচ্ছে বৃহৎ স্কেল মানচিত্র। তোমাদের যদি মনে থাকে, তাহলে আমরা বলেছিলাম যে ক্ষুদ্র স্কেল মানচিত্রে কি করা হয়, একটা ছোট কাগজের উপরে ব্যাপক অঞ্চলের মানচিত্র অঙ্কন করা হয়, অর্থাৎ ছোট কাগজের উপর বিস্তৃত এলাকার মানচিত্র অঙ্কন করা হয়। যে কারণে আমরা দেখি যে এর স্কেলটা ক্ষুদ্র হয়, এবং স্কেল ক্ষুদ্র মানেই হচ্ছে আর এফ এর মানটা অনেক বড় হবে, যেমন 1:10 মিলিয়ন কিংবা 1:25 মিলিয়ন এরকম, কিংবা 1:1 মিলিয়ন, এইরকম বড় স্কেলে যখন আমরা মানচিত্র অঙ্কন করি, তখন সেগুলিকে আমরা বলি ক্ষুদ্র স্কেল মানচিত্র। যেমন ধরো যে আন্তর্জাতিক মানচিত্র, দেওয়াল মানচিত্র, ভূচিত্রাবলী, নৌচালনা বা বিমান চালনা মানচিত্র। আমরা যদি উদাহরণ দেখি, তাহলে তোমাদের গত ক্লাসে এই মানচিত্রটা দেখিয়েছিলাম। এটা টেক্সাস ইউনিভার্সিটি থেকে প্রকাশ করা একটা মানচিত্র, টেক্সাস ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে সংগৃহীত একটি মানচিত্র। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা যদি খেয়াল করি, এই যে ভারতে মায়ানমারের আরাকান এবং বাংলাদেশ
ত্রিপুরা, মিজোরাম, এবং এই সাইডে আমরা দেখব যে বাংলাদেশের অংশ, এবং এই যে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বরিশাল অঞ্চল। তাহলে দেখো যে এই ধরনের মানচিত্রকে আমরা বলি আন্তর্জাতিক মানচিত্র। সাধারণত 1:1 মিলিয়ন স্কেলে এই মানচিত্রগুলি অঙ্কন করা হয়, এবং গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে সারা পৃথিবীকে 2222টি খণ্ডে ভাগ করে মানচিত্র অঙ্কন করা হয়েছে, এবং সমুদ্র অঞ্চলের মানচিত্র আন্তর্জাতিক মানচিত্রে দেখানো হয় না, মানে গভীর সমুদ্রের মানচিত্র। উপকূলীয় মানচিত্র যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের একটা বড় অংশ দেখানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূলত স্থলভাগের মানচিত্র অঙ্কন করা হয় এই মানচিত্রের মাধ্যমে। অপরদিকে যে মানচিত্রগুলি সাধারণত দেওয়ালে ঝুলানো হয় সেগুলিকে আমরা বলি দেওয়াল মানচিত্র। যেমন দেখো যে এখানে আমরা এই ধরনের অভিক্ষেপকে বলা হয় মলিউড অভিক্ষেপ। এই মলিউড অভিক্ষেপের মাধ্যমে সমগ্র পৃথিবীকে একটা মানচিত্রে উপস্থাপন করা হয়েছে। আমরা এই ধরনের মানচিত্রকে বলি দেওয়াল মানচিত্র। অপরদিকে আমরা যদি দেখি যে এরকম একটা গ্রন্থ আকারে বিভিন্ন স্কেলের মানচিত্র একত্রিতভাবে থাকে, তাহলে সেগুলিকে আমরা বলি অ্যাটলাস বা ভূচিত্রাবলী। যেমন ধরো যে অক্সফোর্ড অ্যাটলাস অফ দ্য ওয়ার্ল্ডের কভার পেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এর ভেতরের একটা পেজ দেখতে পাচ্ছি যেখানে একটা অংশবিশেষ দেখানো হয়েছে, এবং তার সাথে আমরা ওই অক্সফোর্ড মানচিত্রেরই দেখো যে 2006 এডিশনে আমরা অস্ট্রেলিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। অস্ট্রেলিয়া মহাদেশ, কিংবা তোমরা যাকে বলো ওশেনিয়া মহাদেশ, কারণ আমরা দেখি যে অস্ট্রেলিয়া ছাড়াও এই যে নিউজিল্যান্ড এবং এই অঞ্চলের যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ, তোমরা জানো যে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, পাপুয়া নিউগিনি ইত্যাদি অঞ্চলকে ওশেনিয়ার অন্তর্ভুক্ত করা হয়, এবং এই অঞ্চলের মানচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখো যে এটি অনেক বেশি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, কিন্তু এই মানচিত্রটা তুলনামূলকভাবে বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলাসে বিভিন্ন বিষয় ভিত্তিক মানচিত্র উপস্থাপন করা হয়। যদিও এটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, কিন্তু আমরা বলেছি যে অস্ট্রেলিয়া মহাদেশের মানচিত্র যতটা বেশি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, তার তুলনায় এটি অনেক বড়, ছোট এলাকাকে বিস্তৃতভাবে ডিটেলসে দেখানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলাস বা ভূচিত্রাবলীতে আসলে বিভিন্ন ধরনের মানচিত্রের সমাবেশ ঘটানো হয়, এবং তার থিম আলাদা আলাদা হতে পারে। যেমন এখানে আমরা দেখব পলিটিক্যাল ম্যাপ থাকে, ফিজিক্যাল ম্যাপ থাকে, কিংবা রিসোর্স ম্যাপ অর্থাৎ খনিজ সম্পদের মানচিত্র থাকতে পারে, পপুলেশন ডিস্ট্রিবিউশন ম্যাপ থাকে। তাহলে এই যে বিভিন্ন বিষয়ের মানচিত্র যখন একটা গ্রন্থের মধ্যে থাকে, তখন সেটিকে আমরা বলি ভূচিত্রাবলী বা অ্যাটলাস। এবং তোমরা এখানে একটি নেভিগেশন ম্যাপ দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে কানাডার অংশ বিশেষ, এবং দক্ষিণ দিকে আমরা দেখি যে উত্তর ইউএস এর সামান্য কিছু অংশ। মূলত এটি কানাডার যে নেভিগেশন ম্যাপ সেটি দেখানো হয়েছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কম্পাস দিয়ে কিন্তু দিক দেখানো হচ্ছে, এবং খেয়াল করে দেখো যে এখানকার এবং এখানকার কম্পাসে আমরা একই দিকে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মানচিত্রের বিশেষত্ব হচ্ছে দিক নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তবে আমরা দেখব যে এই ধরনের মানচিত্রে সাধারণত অনেক বেশি ডিস্টরশন হয়ে থাকে, যে কারণে আমরা দেখি যে এক এক অক্ষাংশের জন্য এক এক স্কেল ব্যবহার করা হয়। অপরদিকে বৃহৎ স্কেলের মানচিত্রের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা বলেছিলাম যে ক্ষুদ্র এলাকাকে বড় আকারের কাগজে উপস্থাপন করা হয়। যেমন মৌজা মানচিত্রের কথা আমি তোমাদের গত ক্লাসে বলেছি। আমরা যদি এই চিত্রটা দেখি, তোমাদের রাজশাহী জেলার এটা হচ্ছে কলমা মৌজার মানচিত্র, অর্থাৎ এটি তানোরের একটা অংশ কলমা, সেই কলমা গ্রামের একটা শীট। এটি কিন্তু পূর্ণাঙ্গ কলমার মানচিত্র না, এটা হচ্ছে কলমা যে মৌজা, সেই মৌজার 1 নাম্বার শীট। তাহলে দেখো যে এই যে মৌজা ম্যাপ, ছবি তোলা দেখে কিছুটা তুলনামূলকভাবে অস্পষ্ট। বেসিক্যালি একটা মৌজা মানচিত্র প্রকৃত অর্থে কেমন হয় সেটি দেখানোর জন্যই এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা শুরুতে যে মৌজা মানচিত্রটি দেখিয়েছিলাম সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি চকচকে ছিল, আর এটি বহু ব্যবহারে জীর্ণ, যে কারণে তুলনামূলকভাবে গ্রে কালারে দেখাচ্ছে। আসলে মৌজা মানচিত্রে এইভাবে ইন্ডেক্স থাকে, নিচে ইন্ডেক্স থাকে, এবং অন্যান্য যে তথ্যগুলি সেই তথ্যগুলি দেয়া থাকে। এটি সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 1 মাইল জায়গা দেখানোর জন্য কাগজের উপর 16 ইঞ্চি স্পেস বা স্থান ব্যবহার করা হয়। ফলে প্রতিটা জমি আলাদা আলাদাভাবে
দেখানো সম্ভব হয়। অপরদিকে আমরা যদি ভূসংস্থানিক মানচিত্র দেখি, তাহলে এই যে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে 45 এনজে, এই 45 এনজের একটা অংশকে এখানে বড় আকারে দেখানো হচ্ছে। এটি 1 ইঞ্চিতে 1 মাইল না, আরো তুলনামূলকভাবে ক্ষুদ্র স্কেলের মানচিত্র আমাকে দেখতে হবে। আসলে এখান থেকে বোঝা কঠিন যে কত 1 ইঞ্চিতে কত কিলোমিটার দেয়া, কত মাইল দেয়া আছে। আমরা এই মানচিত্রটি যদি দেখি তাহলে আমরা দেখব যে এটি হচ্ছে 1:50,000, হ্যাঁ 1:50,000 স্কেলের মানচিত্র, অর্থাৎ এর আরএফ হচ্ছে 1:50,000, অর্থাৎ আমরা দেখব যে 63,360 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 1 ইঞ্চিতে 1 মাইলের চাইতে ক্ষুদ্র এলাকাকে দেখানো হয়েছে এই স্কেলে। এবং তোমরা দেখো যে এই যে এখানে যে ছোট্ট একটা বক্স, এটা হচ্ছে বনপাড়া বাজার। এই বনপাড়া বাজারকে আমরা এখানে জুম করে দেখিয়েছি, এবং তোমরা যদি দেখো এই যে বনপাড়া লেখা আর উপরে দেখো টুইসডে অ্যান্ড স্যাটারডে, অর্থাৎ এই যে বনপাড়া বাজার বা হাট, এই হাটটা মঙ্গলবার এবং শনিবারে বসে। এবং এই যে পাশে যে ছোট ছোট বক্স, এই যে এখানে যে ছোট ছোট বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বক্স আসলে এক একটি বাড়িকে ইন্ডিকেট করে। তাহলে দেখো যে এই ধরনের মানচিত্র কিন্তু এভরি ডিটেলস দেয়া থাকে। তাহলে দেখো যে কোন জায়গায় বাজার আছে, কোন নদীতে নৌকা চলে কিনা ইত্যাদি বিষয় এখানে উল্লেখ থাকে। তারপরে বাড়িঘরগুলি উল্লেখ থাকে, বড় বড় যে গাছ তোমরা এখানে যদি লক্ষ্য করো, এই জায়গায় এই জায়গায় এটা হচ্ছে একটা গাছ। তাহলে আমরা দেখি যে এই মানচিত্রগুলিতে বড় যে গাছ, অর্থাৎ যে গাছগুলি জরিপ করা হয়েছে সেই গাছগুলি পর্যন্ত দেখানো হয়। বিশেষ করে বট গাছ কিংবা তাল গাছ, এই ধরনের গাছগুলি ল্যান্ডমার্ক হিসাবে দেখানো হয়। তার সাথে সাথে আমরা দেখি যে অন্যান্য যে গাছগুলি আছে সেই গাছগুলিও এই মানচিত্রে উপস্থাপন করা হয়। প্রতিটা গ্রামের সীমানা আলাদা আলাদাভাবে দেখানো হয়, ফলে এভরি ডিটেলস এই ধরনের টোপোগ্রাফিক ম্যাপে আমরা দেখতে পাই। এই জন্যই আমরা এই ধরনের মানচিত্রগুলিকে বলি বৃহৎ স্কেল মানচিত্র। আমরা থানা ম্যাপ দেখাতে পারছি না। অপরদিকে আমরা দেখি যে বিষয়ভিত্তিক মানচিত্রকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, আরেকটি হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। তোমরা যদি এই মানচিত্রটা দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই যে আফ্রিকার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী এখানে বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। যেমন আমরা যদি উত্তরের দিকে দেখি তাহলে আমরা দেখব যে সাহারা মরুভূমি, আর যদি আমরা দক্ষিণে দেখি তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে কালাহারি মরুভূমি, অপরদিকে এই অঞ্চলটা হচ্ছে বনভূমি অঞ্চল। তাহলে দেখো যে এই মানচিত্রে কিন্তু প্রাকৃতিক বিভিন্ন বৈশিষ্ট্য দেখানো হচ্ছে। অপরদিকে আমরা যদি এই মানচিত্রটা দেখি তাহলে আমরা দেখব যে আফ্রিকার যে বিভিন্ন মহাদেশ, সেই মহাদেশগুলি, তার যে রাজধানী শহর সেগুলি, এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু শহর বা বন্দরকে এখানে দেখানো হয়েছে। তাহলে এই ধরনের মানচিত্রকে আমরা বলি রাজনৈতিক মানচিত্র। তাহলে দেখো যে রাজনৈতিক মানচিত্র হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। অপরদিকে যখন আমি জলবায়ু বা বনভূমি দেখাবো বা ভূমিরূপ দেখাবো, সেই মানচিত্রকে আমরা বলছি প্রাকৃতিক মানচিত্র। তাহলে দেখো যে প্রাকৃতিক মানচিত্রের বিভিন্ন ধরনের কথা আমরা গত ক্লাসে বলেছিলাম। অপরদিকে সাংস্কৃতিক মানচিত্রেরও বিভিন্ন ধরনের কথা আমরা বলেছিলাম। তথ্যভিত্তিক মানচিত্রের কথা বলেছিলাম যে এটি হচ্ছে দুই ধরনের, গুণবাচক মানচিত্র এবং পরিমাণবাচক মানচিত্র। এবং গুণবাচক মানচিত্রের আবার কতগুলি ধরন আছে, যেমন ধরো যে এখানে কিন্তু গুণবাচক মানচিত্রের মধ্যে আমরা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দুই ধরনের মানচিত্রকেই দেখাচ্ছি। এবং পরিমাপবাচক যে মানচিত্র, সেই মানচিত্রতে আমরা এখানে যে মানচিত্রগুলি দেখিয়েছি সেগুলি মূলত হচ্ছে প্রাকৃতিক মানচিত্র নির্দেশক। অপরদিকে দেখো যে প্রতীক চিহ্নর সাহায্যে আমরা মানচিত্রকে প্রকাশ করতে পারি। এটি সাধারণত আমাদের বিভিন্ন যে ব্যবহারিক বিষয়, সেই ব্যবহারিক বিষয়গুলি উপস্থাপনের জন্য, অর্থাৎ পরিসংখ্যানিক যে বিষয়গুলি, অর্থাৎ মানচিত্রে আমরা যখন বিভিন্ন
তথ্য উপস্থাপন করতে যাই, তখন মূলত এই ধরনের মানচিত্র আমরা ব্যবহার করে থাকি। তাহলে আসো আজকে আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয়, সেই মূল আলোচ্য বিষয়ে আসি, স্কেল বা মাপনী। ইংরেজি শব্দ স্কেল। স্কেল অর্থ হচ্ছে তুলনা করা। একটার সাপেক্ষে যখন আরেকটাকে আমরা তুলনা করি তখন সেটিকে স্কেল বলে। যেমন ধরো যে আমরা যে প্রতিদিনের যে পণ্য পরিমাপ করি যে বাটখারা দিয়ে, সেই বাটখারা আসলে এক ধরনের স্কেল। সেটি হচ্ছে কি, যে তোমরা দেখো যে ছোট্ট চারকোনা একটা লোহার টুকরা, সেটির সাপেক্ষে আমরা কি করি, যে চাউল অথবা অন্য কোনো পণ্য, সবজি হতে পারে, মুড়ি হতে পারে, চিড়া হতে পারে, কিংবা অন্য যে কোনো পণ্যকে আমরা কি করি, তুলনা করি। অর্থাৎ সেই বাটখারার সাথে তুলনা করে বলি যে এটা ভর 1 কেজি, ওজন না কিন্তু, ভর 1 কেজি। আমরা যেটি বাটখারায় পরিমাপ করি সেটি মূলত হচ্ছে ভর। এবং আমরা যখন দুধ বা পানির মতো তরল পদার্থকে পরিমাপ করি তখন কি করি, যে একটা পাত্রে 1 লিটার পানি ধারণ করতে পারে, আমরা সেই পাত্রে যদি দুধ ঢেলে দিই তাহলে বলি যে এই দুধটুকু হচ্ছে 1 লিটার দুধ। তাহলে এইভাবে তুলনা করি, কিসের সাহায্যে, একটার সাপেক্ষে আরেকটার তুলনা করি। এই জন্যই এগুলিকে আসলে বলা হয় স্কেল। যেমন গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা খাতায় দাগ কাটার জন্য যে কাঠিটি ব্যবহার করি, অর্থাৎ চ্যাপ্টা পাতটা আমরা ব্যবহার করি, সেটি লোহার, স্টিলের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, অথবা কাঠের হতে পারে, যার উপরে কি ইঞ্চি বা সেন্টিমিটারে দাগ কাটা থাকে। তাহলে সেটিকে আমরা স্কেল বলি। আসলে সেটি কিন্তু স্কেল না, সেটি হচ্ছে রুলার, যার সাহায্যে আমরা দাগ কাটতে পারি। কিন্তু যেহেতু এই রুলারের উপরে ইঞ্চি বা সেন্টিমিটারে দাগ কাটা থাকে, ফলে এর সাপেক্ষে আমরা খাতার উপরে অথবা অন্য কোনো পৃষ্ঠের উপরে, সমতল পৃষ্ঠের উপর কি করি, দূরত্ব পরিমাপ করতে পারি। তাহলে এই যে এই রুলারের সাপেক্ষে আমরা খাতার উপর যে দূরত্ব পরিমাপ করি সেটি আসলে স্কেল। তো আসো আমরা স্কেলের সংজ্ঞাটা দেখি। দেখো যে স্কেলের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে মাপনী বা মানদণ্ড, অর্থাৎ যার সাহায্যে পরিমাপ করা যায়। আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, যে মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং পৃথিবী পৃষ্ঠের উপর ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মাপনী বা স্কেল বলে। অর্থাৎ আমরা মানচিত্রে যে আচ্ছা, আমরা একটু পরে এর উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি। যে মানচিত্রে যদি দুইটি স্থান নির্ধারণ করি, এ এবং বি, এবং পৃথিবীর উপরেও ওই দুটি স্থান অর্থাৎ এ এবং বি যদি আমরা নামের কথা উল্লেখ করি, গত ক্লাসে যেমন আমি বলেছিলাম যে রাজশাহী এবং ঢাকার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ মানচিত্রে যেখানে রাজশাহী লেখা আছে বা যে ডট দিয়ে রাজশাহী দেখানো রয়েছে এবং যে ডট দিয়ে ঢাকা দেখানো হয়েছে, এই দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং পৃথিবীর উপরে এই দুটি স্থানের যে প্রকৃত দূরত্ব, তার যে তুলনা, সেটিকে আমরা বলছি স্কেল। অর্থাৎ সেই হিসেবে আমরা বলতে পারি স্কেল হলো দুটি দূরত্বের অনুপাত বা আপেক্ষিক দূরত্ব। দুটি দূরত্ব কোন দূরত্ব? একটা হচ্ছে খাতার মানচিত্রের উপর দূরত্ব, আর একটা হচ্ছে পৃথিবীর উপর ওই দুটি স্থানের দূরত্ব। এই দুটি দূরত্বের অনুপাতকে আমরা বলছি স্কেল। যেমন মানচিত্রে যদি 1 ইঞ্চি খাতা মানে প্রকৃত পৃথিবীকে 1 মাইল দূরত্ব নির্দেশ করে, তাহলে তার স্কেল হচ্ছে 1 ইঞ্চিতে 1 মাইল। এটিকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি যে 1 ইঞ্চি সমান সমান 1 মাইল। আবার দেখো আরএফ এর ক্ষেত্রে কি হবে, 1 ইঞ্চি সমান কত গজ? 1760 গজ। প্রতি গজে কত ফিট? 3 ফিট। তাহলে 1760কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটা আসে সেটি হচ্ছে 5280 ফিট। অর্থাৎ 1 মাইল সমান 5280 ফিট। 5280 ফিটকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা ইঞ্চি পাবো। 5260কে যদি তোমরা 12 দিয়ে গুণ করো তাহলে যে সংখ্যাটা হবে সেটি হচ্ছে 63360 ইঞ্চি। তাহলে এই যে দেখো 1 ইঞ্চি সমান 1 মাইল সমান সমান 5280 ফিট, সরি 1760 গজ সমান সমান 5280 ফিট সমান সমান 63360
60 ইঞ্চি। তাহলে দেখো বাম দিকেও ইঞ্চি এবং ডান দিকেও ইঞ্চি, তাহলে এটিকে আমরা একটি অনুপাত আকারে দেখাতে পারবো, অর্থাৎ সেই অনুপাতটা হবে 1:63,360। তাহলে তোমাদেরকে এইটুকু মুখস্থ রাখতে হবে। তোমরা দেখবে যে কয়েকবার এই ক্যালকুলেশনটা করলেই মনে থাকবে। আর মনে রাখার জন্য সহজ যেটা, দেখো 6 3, 3-এর পর আবার 3, আগে 6 ছিল সেই 6টাকে পরে নিয়ে যাও, অর্থাৎ 63 উল্টা হচ্ছে 36 আর শেষে একটা শূন্য। মনে রাখা খুবই সহজ, 63,360 ইঞ্চি। তাহলে এইভাবে আমরা স্কেল প্রকাশ করতে পারি। তাহলে দেখো যে স্কেল আমরা কেন ব্যবহার করব। আমরা প্রথমেই বলেছি, মানচিত্রের সংজ্ঞায় বলা হয়েছে যে স্কেল কি, স্কেল হচ্ছে একটা নির্দিষ্ট, মানচিত্রটা কি, যে একটা নির্দিষ্ট স্কেল ব্যবহার করা হবে, তার একটা নির্দিষ্ট অভিক্ষেপ থাকবে এবং সেটা কি হবে, কোনো একটা সমতল পৃষ্ঠের উপরে পৃথিবী বা তার অংশবিশেষের প্রতিকৃতি অঙ্কন করা হবে এবং মানচিত্রে অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে এই যে 4টা শর্তের কথা আমরা বলি, তার প্রথম যে শর্ত সেটি হচ্ছে স্কেল। তাহলে দেখো যে মানচিত্রের একটা অপরিহার্য উপাদান হচ্ছে স্কেল, এবং স্কেল কেন প্রয়োজন পড়ে মানচিত্রের জন্য, সেটি হচ্ছে যে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করার জন্য। অর্থাৎ মানচিত্রের উপর কোনো দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদেরকে পরিমাপ করতে হয়, তাহলে আমাদেরকে স্কেল জানতে হবে। আমরা যদি মানচিত্রের আয়তন, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আয়তনের ইংরেজি যদিও ভলিউম, আমরা বাংলা এটি ভুল অর্থে ব্যবহার করি, অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফলের পরিবর্তে আমরা আয়তন শব্দটা ব্যবহার করি। এবং যেহেতু মানচিত্র দ্বিমাত্রিক, অর্থাৎ মানচিত্রে শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আয়তক্ষেত্র। অর্থাৎ মানচিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, কখনোই আয়তন নির্ণয় করা যায় না। আমরা এটি প্রচলিত ভুল শব্দ ব্যবহার করি এবং এটিকেই আমরা সঠিক হিসাবে ধরে নিই। তোমরা দেখে থাকবে যে সব সময় প্রশ্নে আসে বাংলাদেশের আয়তন কত, কখনোই প্রশ্নে আসে না বাংলাদেশের ক্ষেত্রফল কত, অর্থাৎ ভুলই আমাদের প্রচলিত সঠিক। তাহলে এই যে একটা মানচিত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে আমরা তার ক্ষেত্রফল বা আয়তন পরিমাপ করতে পারি, এই ক্ষেত্রফল পরিমাপের জন্য আমাদের যেটি দরকার হয় সেটি হচ্ছে স্কেল। যদি আমরা স্কেল না জানি, তাহলে মানচিত্রের দৈর্ঘ্য প্রস্থ বাস্তবে কত কিলোমিটার বা কত মাইল সেটি আমরা পরিমাপ করতে পারবো না এবং ক্ষেত্রফল বা আয়তনও পরিমাপ করতে পারবো না। মানচিত্র অঙ্কনের অপরিহার্য উপাদান হচ্ছে স্কেল। এই মানচিত্র অঙ্কনের জন্য নির্দিষ্ট স্কেল ব্যবহার করতে হয়। যেমন গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ছোট্ট কাগজ নিলাম, সেই কাগজের উপরে বাংলাদেশের মানচিত্র আঁকবো। এখন তেঁতুলিয়া থেকে রাজশাহী পর্যন্ত আসতে আসতেই যদি পুরো কাগজটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে পারবো না। এই জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তেঁতুলিয়া থেকে টেকনাফ, আর এদিকে আমরা যদি রাজশাহী বা দিনাজপুর থেকে সিলেট পর্যন্ত দূরত্ব পরিমাপ করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই কাগজের উপরে কত রেশিওতে অঙ্কন করলে মানচিত্রটা অঙ্কন করা যাবে। এই জন্য মানচিত্র অঙ্কনের যে প্ল্যানিং বা প্রস্তুতি, সেই প্রস্তুতির পূর্ব শর্ত হচ্ছে স্কেলটাকে নির্দিষ্ট করে নেওয়া, যেন ওই নির্ধারিত কাগজের টুকরার উপর আমার কাঙ্ক্ষিত মানচিত্র অঙ্কন করতে পারি। তাহলে এই যে মানচিত্র অঙ্কনের জন্য স্কেল দরকার হয়, আমরা যদি বাস্তবে কোনো জায়গা জরিপ করে মানচিত্র প্রণয়ন করতে চাই বা কোনো জায়গার নকশা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই নির্ধারণ করে নিতে হবে যে তার স্কেল কি হবে। যেমন ধরো যে আমি রাজশাহী কলেজের মানচিত্র অঙ্কন করব, তাহলে আমি যদি ধরে নিই যে 1 ইঞ্চি সমান 100 ফিট, তাহলে কি আমি রাজশাহী কলেজের মানচিত্র অঙ্কন করতে পারবো? কিংবা 1 ইঞ্চি সমান যদি আমি 20 ফিট বা 25 ফিট ধরে নিই, না, আমরা কিন্তু ছোট একটা কাগজে এই ছোট স্কেল মানে ধরলে আমরা কিন্তু, এই যে দেখো এখানে কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে যে এটা আসলে বৃহৎ স্কেল মানচিত্র, কিন্তু যেহেতু তার ভ্যালু কম, যে কারণে আমরা কিন্তু
প্রায় স্লিপ অফ টাং করে বলি ছোট স্কেল, আসলে কিন্তু ছোট স্কেল না এটি। আমরা যখন একটা নকশা প্রণয়ন করব বা নকশা তৈরি করব বা ক্ষুদ্র এলাকার মানচিত্র তৈরি করব, তখন অবশ্যই তার স্কেলটা হবে বৃহৎ স্কেল। তাহলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে 1 ইঞ্চিতে 100 ফিট নিলেও আমরা একটা A4 সাইজ কাগজে রাজশাহী কলেজকে কাভার করতে পারবো না, সেক্ষেত্রে আরো ছোট স্কেল নিতে হবে, অর্থাৎ 1 ইঞ্চিতে 150 বা 200 ফিট যদি আমরা নিই, তাহলে আমরা A4 সাইজের একটা কাগজে হয়তো রাজশাহী কলেজের মানচিত্র অঙ্কন করতে পারবো। আসলে এটি পরিমাপ করে দেখতে হবে যে কতটুকু কাভার করা সম্ভব। এরপর যেমন ধরো যে আমরা যদি কোনো মানচিত্রকে ছোট বা বড় করতে চাই, অর্থাৎ মানচিত্রের যদি সংকোচন বা সম্প্রসারণ, তোমাদের দেখবে যে এই সেকশনেই তোমাদের একটা ব্যবহারিক রয়েছে, সেটি হচ্ছে মানচিত্রের সংকোচন সম্প্রসারণ। তাহলে আমরা যদি মানচিত্রের স্কেল পরিবর্তন করি, তাহলে দেখব যে স্কেল পরিবর্তনের সাথে সাথে মানচিত্রটা বড় বা ছোট হয়ে যাবে। যেমন ধরো যে আমার একটা মানচিত্রের আরএফ আছে 1:1000, সেখান থেকে যদি আমরা 1:5000 করি, তাহলে আমরা দেখব যে মানচিত্রটা কি হবে। যদি 1:1000 থেকে 1:5000 করি, তাহলে নতুন মানচিত্রে আমরা দেখব যে ওই আগের মানচিত্রটা ছোট হয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে। আবার যদি কোনো মানচিত্রে থাকে যে 1:5000, বা ধরে নাও যে 1:1000, সেখান থেকে 1:500 করতে হবে, তাহলে আমরা দেখব যে এই যে নতুন স্কেল, সেই নতুন স্কেলটা কি হবে, আগের স্কেলের চাইতে আগের স্কেলের অর্ধেক। ফলে মানচিত্রটা কি হবে, ডাবল বড় সাইজ হয়ে যাবে। তাহলে এইভাবেই আমরা দেখি যে মানচিত্রের সংকোচন বা সম্প্রসারণ করা হয়। যদি আরএফ বাড়ে তাহলে মানচিত্র সংকুচিত হবে, আর আরএফ এর মান যদি কমে যায় তাহলে মানচিত্রটা সম্প্রসারিত হবে। তাহলে এই মানচিত্রের সংকোচন সম্প্রসারণের জন্য আমাদেরকে দেওয়া মানচিত্রের স্কেল জানতে হয়, এবং আমরা যে মানচিত্রটা করব তার স্কেলও জানতে হবে। আবার দেখো যে মানচিত্রের উপর যদি তুমি মনে করো যে সেয়াস তুমি কখনো রাজশাহী থেকে আমরা রাজশাহীর যদি আরেকটা থানার কথা বলি, পবা, রাজশাহী সিটি কর্পোরেশনের নিকটবর্তী থানা। অ্যাকচুয়ালি রাজশাহী সিটি কর্পোরেশন 3টা থানার অন্তর্ভুক্ত, পবা, রাজপাড়া এবং মতিহার তো পুলিশি থানা, সারদা যে উপজেলার অন্তর্ভুক্ত, সেই ইয়েতে মানে এই 3টা এলাকার সম্মিলিত স্থল হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এবং তোমরা দেখবে যে রাজশাহীতে কিন্তু কোনো সদর নেই। বাংলাদেশের সব জেলার মানচিত্রে তুমি সদর পাবা, সদর বলে একটা কথা পাবা, যেমন চাঁপাইনবাবগঞ্জ সদর, নাটোর সদর, নওগাঁ সদর কিংবা বগুড়া সদর, কিন্তু তুমি কোথাও রাজশাহী সদর বলে কিছু পাবা না। এবং এই কারণেই আমরা দেখি যে সিটি কর্পোরেশন আসলে 3টা আলাদা আলাদা উপজেলা বা থানার অংশ বিশেষ। তাহলে এই যে দেখো যে আমরা যদি এখান থেকে পবা যেতে চাই সড়ক পথে, অথবা এখান থেকে যদি গোদাগাড়ি যেতে চাই, তাহলে এই যে রাস্তার দৈর্ঘ্য কতটুকু সেটি কিন্তু আমরা ম্যাপে যে দৈর্ঘ্য দেয়া আছে তার সাথে কম্পেয়ার করে কি করতে পারি, সড়ক পথে দূরত্ব পরিমাপ করতে পারি। এবং তুমি যে ধরনের যানবাহনে যাবা সেই যানবাহনের গতিবেগের কথা চিন্তা করে তুমি কিন্তু দূরত্ব পরিমাপ করতে পারো সময়ের সাপেক্ষে, যে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। তাহলে এই ধরনের কাজের জন্য আমরা স্কেল ব্যবহার করে থাকি। এবং কোনো মানচিত্র পাঠ করতে গেলে, অর্থাৎ কোনো মানচিত্র থেকে তথ্য সংগ্রহ করতে গেলে, অর্থাৎ এই যে তোমাদেরকে দেখালাম যে একটা মানচিত্রে কোন দিন কোন হাট, কোন এলাকা জুড়ে একটা গ্রাম, বাড়িঘরগুলি কত দূরে ইত্যাদি বিষয়গুলি যদি আমরা কম্পারেটিভ স্টাডি করতে চাই, যে এই যে বাড়িঘরগুলির দূরত্ব কত, কিংবা একটা জায়গার থেকে আমি আরেকটা জায়গায় যাব, সেখানে কিভাবে যাব, কোন মোড অফ ট্রান্সপোর্টেশন ব্যবহার করব, অর্থাৎ আমি সেখানে সড়ক পথে যাব না নৌপথে যাব না রেল পথে যাব, কোনটা আমার জন্য সুবিধাজনক ইত্যাদি বিষয়গুলি যে পর্যালোচনা করা, সেটিকেই আমরা বলি মানচিত্রের পঠন পাঠন, বা ইংরেজিতে আমরা খুব সংক্ষেপে বলতে পারি বা মানে অপেক্ষাকৃত ছোট শব্দে বলতে পারি ম্যাপ স্টাডি। তাহলে এই ম্যাপ স্টাডির জন্য কিন্তু আমাদেরকে স্কেল জানতে হবে। যদি আমরা স্কেল না জানি তাহলে এই যে একটা বস্তুর
সাপেক্ষে আরেকটা বস্তুর যে দূরত্ব পরিমাপ করা সেটি কিন্তু আমরা পারবো না। তাহলে আমরা দেখি যে এই 7টা কারণে মূলত একটা মানচিত্রের স্কেল খুবই গুরুত্বপূর্ণ। স্কেলকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? স্কেলকে আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। অলরেডি আমরা বর্ণনামূলক এবং প্রতীক ভগ্নাংশ বা প্রতিভু অনুপাত এই দুটি স্কেলের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। যেমন যেমন ধরো যে বর্ণনামূলক স্কেলটা হচ্ছে কি, যে আমরা যখন কোনো বিবৃতির সাহায্যে অর্থাৎ একটা ভাষার মাধ্যমে স্কেলকে প্রকাশ করি, যেমন 1 ইঞ্চিতে 1 মাইল, 1 ইঞ্চিতে 50 মাইল বা 1 ইঞ্চিতে 4 মাইল। তাহলে এই যে দেখো যে আমি একটা ফুল বাক্য ব্যবহার করলাম স্কেল প্রকাশের জন্য, এই কারণে একে আমরা বলছি বিবৃতিমূলক স্কেল। কিংবা আমরা যদি ছোট করে লিখি 1 ইঞ্চি সমান 4 মাইল, 1 ইঞ্চি সমান 50 মাইল বা 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, তাহলে এগুলি হচ্ছে বর্ণনামূলক স্কেল। তাহলে বর্ণনামূলক স্কেল আমরা কেন ব্যবহার করি? বর্ণনামূলক স্কেলের সুবিধা হচ্ছে কি, যে এটা ব্যবহার করা খুব সহজ। যেমন কি, যে আমি মানচিত্রের উপরে একটা রেখা টানলাম, সেই রেখার দূরত্ব দেখলাম যে 5 ইঞ্চি। তাহলে আমার যদি স্কেল হয় 1 ইঞ্চিতে 4 মাইল, তাহলে 5 ইঞ্চি সমান 4 5 20 মাইল অর্থাৎ 20 মাইল। তাহলে এই যে দেখো যে দৈর্ঘ্য পরিমাপ করা খুব সহজ। কিংবা একটা জায়গা আমরা পরিমাপ করব, যে জায়গাটা আমরা যদি স্কোয়ার হিসাবে ধরে নিই যে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাহলে কিন্তু আমরা সরাসরি তার আয়তন বা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল পরিমাপ করতে পারি যে 2 ইঞ্চি গুণন 3 ইঞ্চি সমান সমান 6 বর্গ ইঞ্চি। তাহলে এই যে 6 বর্গ ইঞ্চিতে কতটুকু হবে? তাহলে 6 বর্গ ইঞ্চির জন্য হবে হচ্ছে 4 4 16 অর্থাৎ 16 গুণন 6 বর্গ মাইল। তাহলে দেখো যে বর্ণনামূলক স্কেল থেকে আমরা খুব সহজেই কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তন পরিমাপ করতে পারি এবং এটি ব্যবহারের জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন পড়ে না। অর্থাৎ তোমার হয়তো ওই রকম ভৌগোলিক জ্ঞান নাই, তুমি খুব স্বাভাবিক জানো যে মানে তোমার কমন সেন্স থাকলেই তুমি এটি ব্যবহার করতে পারবে। তবে অসুবিধা হচ্ছে যে আমরা দেখি যে বর্ণনামূলক স্কেল, যেমন এক ভাষাভাষীর কাছে যে স্কেলটা অন্য ভাষাভাষীর কাছে সেই স্কেলটা বোধগম্য নাও হতে পারে, এবং যদি তাদের নিজস্ব একক থাকে তাহলে এটি আরো জটিলতা সৃষ্টি করে। যেমন আমরা দেখি যে ব্রিটিশরা অর্থাৎ ইউকেতে ইঞ্চি, মাইল, ফুট, পাউন্ড ইত্যাদি একক ব্যবহার করা হয়, যাকে তোমরা বলো যে ইঞ্চি, পাউন্ড, ফিট, ILF। দৈর্ঘ্যের একক ইঞ্চি, আমি ভুলে গেছি, সরি, ইঞ্চি, পাউন্ড এবং ফিট, এটি হচ্ছে সরি ইঞ্চি, পাউন্ড আর হচ্ছে সময়ের একক সেকেন্ড। তাহলে এই যে এই একক তারা ব্যবহার করে, কিন্তু আমরা যদি ফ্রান্সে যাই বা USA তে যাই তাহলে আমরা দেখব যে তারা কিন্তু মাইল ব্যবহার করে না। ফলে একজন ব্রিটিশ যদি স্টেটমেন্ট দিয়ে দেয় যে 1 ইঞ্চ ইকুয়াল টু 1 মাইল, সেটা কিন্তু একজন ফ্রেঞ্চ বা তোমার আমেরিকানদের কাছে কিন্তু সেটা বোঝা বোধগম্য না। কিংবা আমরা যদি রাশিয়ার ক্ষেত্রে দেখি যে তাহলে তারা যে কাজটা করে, যে দূরত্ব পরিমাপের জন্য ক্ষুদ্র একক যেটি ব্যবহার করে সেটি হচ্ছে প্যালেস, আর বড় একক হচ্ছে ভার্স্ট। তাহলে এই যে 1 ভার্স্ট সমান 84,000 প্যালেস, এটি যদি আমাদের জানা না থাকে এবং 1 প্যালেস সমান কত মিটার বা কত গজ এটি যদি আমরা না জানি, তাহলে কিন্তু এই এককের মানচিত্র আমরা ব্যবহার করতে পারবো না। ফলে আমরা দেখি যে বর্ণনামূলক স্কেলের অসুবিধা হচ্ছে অন্য ভাষাভাষীর মানুষ, বিশেষ করে যাদের দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের জন্য আলাদা একক রয়েছে, তাদের জন্য এটি খুবই সমস্যার বিষয়। রৈখিক স্কেল।
যখন কোনো রেখার সাহায্যে স্কেল পরিমাপ করা হয় তখন সেই স্কেলকে আমরা বলি রৈখিক স্কেল। যেমন দেখো যে এখানে আমরা একটা লম্বা দাগ টেনে দিয়েছি, দেখো যে এখানে 0 থেকে বাম পার্শ্বে 1 আর ডান দিকে 10। তাহলে এই যে, এবং আমি নিচে কিন্তু লিখে দিয়েছি যে কিলোমিটার, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা যে সাদা এবং কালো দাগ, বড় সাদা এবং কালো দাগ, সেগুলি আসলে 1 কিলোমিটার দূরত্বকে নির্দেশ করে। যেমন ধরো যে আমরা এখানে দেখি যে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে এই যে দূরত্ব, এবং এই বাম পার্শ্বে দেখো যে 1 কিলোমিটারকে আবার 4 ভাগে ভাগ করে দেখানো হয়েছে, অর্থাৎ প্রতিটা সেগমেন্ট আসলে 250 মিটার দূরত্বকে নির্দেশ করে। এবং স্কেল দেখো যে 1 সেন্টিমিটার বা ইঞ্চি না, এটা সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান কি 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর প্রতি মিটার হচ্ছে 100 মিটার। দ্যাট মিনস 1 লাখ সেন্টিমিটার, যে কারণে এর আরএফ হবে 1:1 লাখ। তাহলে দেখো যে এই যে আমরা যখন এই ধরনের রৈখিক স্কেল ব্যবহার করি তখন এর সুবিধা যেটা, সেটা হচ্ছে কি যে একটা ম্যাপকে যদি আমরা ছোট করে ফেলি বা বড় করে ফেলি, সেই ম্যাপের সাথে সাথে এই রেখাটাও কিন্তু ছোট বা বড় হয়ে যাবে। ফলে আমরা কিন্তু এই যে যদি আর কোনো কিছু নাও দেয়া থাকে, শুধুমাত্র এই দূরত্বটুকু, এই দূরত্ব মানে হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই দূরত্বগুলি দিয়েও কিন্তু আমরা মানচিত্রের স্কেল কত হবে সেটি নির্ধারণ করতে পারবো। অর্থাৎ কাটা কম্পাস দিয়ে যদি আমরা এই দূরত্বটা পরিমাপ করি এবং মানচিত্রের উপর যদি এই কাটা কম্পাসটা ফেলি, তাহলে আমরা বলতে পারবো এই দূরত্ব সমান এত কিলোমিটার। তাহলে এই যে দেখো যে রৈখিক স্কেলের এটা হচ্ছে সবচাইতে বড় সুবিধা। তাহলে দেখো যে এখানে দূরত্ব পরিমাপ করা সহজ, এবং একই সাথে দুই ধরনের একক ব্যবহার করা হয়। যেমন আমরা ডান দিকে দেখেছি যে পূর্ণ কিলোমিটার দেখানো হয়েছে, আর বাম দিকেও পূর্ণ কিলোমিটার। আমি চাইলে সেটিকে মিটারে দেখাতে পারতাম এবং প্রতিটা সেগমেন্ট হতো 250 মিটারে। আমরা যদি চাই যে এই বাম পার্শ্বের অংশটাকে, এই যে আমরা যদি ম্যাপটা দেখি, বাম পার্শ্বে যে অংশটা, এটাকে যদি আমরা 10 ভাগে ভাগ করতাম তাহলে প্রতিটা ভাগ হতো 100 মিটার। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একক এবং দুইটা একক একসাথে এখানে দেখাতে পারি। তাহলে দেখো যে এটি পরিমাপ করা সহজ, এবং একই সাথে দুইটা একক আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি ফটোকপিয়ারের সাহায্যে এই মানচিত্র ছোট বা বড় করি তাহলে স্কেলের কোনো পরিবর্তন হয় না। তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন কোনো ছবি বা মানচিত্র ফটোকপি করি, ফটোকপির মাধ্যমে ছোট বা বড় করি, তখন তার কিছু ডিস্টরশন হয়। তোমরা লক্ষ্য করে থাকবে যে ফটোকপি যখন করা হয় তখন তার ভেতরে একটা লাইট পাস করে, এবং এই মাঝখান বরাবর, অর্থাৎ যে বরাবর লাইটটা পাস করে মাঝখানে ল্যাম্পের যে সোর্স, সেই জায়গাতে তোমার মানচিত্রটা নিখুঁত থাকে। সেখান থেকে দুই পার্শ্বে যত সরে যায় মানচিত্রে তত বিকৃতি ঘটে। এবং তোমরা দেখবা যে একটা মানচিত্রকে যদি দুই ভাগে ভাগ করে ফটোকপি করো, তাহলে ওই প্রান্তগুলি যখন জোড়া দিতে যাবা তখন দেখবা যে একটা আরেকটার উপরে মেলে না, একটু কম বেশি হয়। তাহলে এই যে ডিস্টরশন হয়। কিন্তু আমরা দেখব যে মোটামুটি ফটোকপি করলেও এই স্কেলের, যেহেতু মানচিত্রের সাথে সাথে স্কেল একই অনুপাতে ছোট বা বড় হয়, ফলে এই স্কেল ব্যবহার করে আমরা মানচিত্রের দূরত্ব পরিমাপ করতে পারি। আর এই ধরনের মানচিত্র অঙ্কন করতে কিছুটা সময় লাগে, কারণ হচ্ছে এই যে ছোট ছোট করে রেখা টানা, সেগুলিকে আবার নিখুঁতভাবে ভাগ করা একটু সময় সাপেক্ষ, এবং ব্যবহারের ক্ষেত্রে সে বর্ণনামূলক স্কেলের চাইতে বেশি দক্ষতা লাগে। অর্থাৎ তোমার যদি বেসিক আইডিয়া না থাকে তাহলে শুধুমাত্র কমন সেন্সের উপর ভিত্তি করে এই ধরনের মানচিত্র স্কেল ব্যবহার করা একটু কষ্টকর হতে পারে বা সাধারণত হয়ে থাকে। প্রতীক ভগ্নাংশ বা আরএফ, আমরা যখন একটা স্কেলকে ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করি তখন সেটিকে প্রতীক ভগ্নাংশ বা প্রতিভু অনুপাত বলা হয়। যেমন 1 ইঞ্চিতে 1 মাইল, আমরা বলেছিলাম যে 1 ইঞ্চিতে 1760 গজ, 1760 গজকে 3 দিয়ে গুণ করলে 5280 ফুট, এটিকে 12 দিয়ে গুণ করলে 63,300
ইঞ্চি। তাহলে দেখো 1 ইঞ্চি সমান 63,360 ইঞ্চি। একে আমরা কিন্তু একটি অনুপাতের সাহায্যে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে 1:63,360। তাহলে এইভাবে কিন্তু আমরা স্কেলকে প্রকাশ করতে পারি। এটিকে আমরা বাংলায় বলি প্রতিভু অনুপাত বা প্রতীক ভগ্নাংশ, সংক্ষেপে লেখার জন্য আর ইংরেজিতে আমরা একে বলি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ। প্রতীক ভগ্নাংশের সুবিধা হচ্ছে কি, যে এইখানে এই ভগ্নাংশের সাহায্যে কোনো একক ব্যবহার করা হয় না। যেমন আমরা বলেছি যে 1 ইঞ্চিতে 1 মাইল, তাহলে দেখো যে ইঞ্চি এবং মাইল ব্রিটিশ পদ্ধতির একক, 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, সেন্টিমিটার কিলোমিটার এটি হচ্ছে ফরাসি একক। তাহলে কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইএস পদ্ধতি বা এমকেএস পদ্ধতি। তাহলে দেখো যে এই যে ব্রিটিশ পদ্ধতিকে এফপিএস বলা হয়, ফুট পাউন্ড সেকেন্ড, এফপিএস, যেটি আমি তখন বলতে গিয়ে মনে করতে পারছিলাম না, এমকেএস এফপিএস। তাহলে এই যে দেখো যে একক, যেহেতু আরএফ এ কোনো একক থাকে না, ফলে পৃথিবীর যে কোনো অঞ্চলের মানুষ তাদের নিজ এককে এটিকে কনভার্ট করে নিতে পারে। অর্থাৎ 1:1 মিলিয়ন স্কেলের একটা ম্যাপকে আমি চাইলেই সেটি কিলোমিটারে কনভার্ট করতে পারি, অথবা সেটিকে আমরা কি করতে পারি, মাইলে কনভার্ট করে নিতে পারি, অথবা রাশিয়ানরা সেটিকে ভার্টসে কনভার্ট করে নিতে পারে। তাহলে এটি ব্যবহার করা সহজ। আর যেহেতু এখানে কোনো সংখ্যা, শুধুমাত্র সংখ্যা দেয়া থাকে, ফলে কি করতে মানে তোমার কি হয় যে অন্যদের জন্য বুঝতে অসুবিধা হয় না। আমরা এই স্কেলটা সরাসরি ব্যবহার করতে পারি না, যেহেতু এটি একটি ফ্র্যাকশন। অর্থাৎ আমরা যদি এই স্কেলটা কোনো নির্দিষ্ট পদ্ধতির দূরত্বে পরিমাপ করতে চাই, তাহলে প্রথমে সেটিকে তার এককে রূপান্তর করে নিতে হয়। এটি একটি সমস্যা। আবার দেখো যে স্কেলের যে বিভিন্ন ফর্ম বা ধরন, সেই ধরন অনুযায়ী স্কেলকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মূলত আমরা 4 ধরনের স্কেলে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে সরল স্কেল, 2 নাম্বার হচ্ছে কর্ণীয় স্কেল, 3 নাম্বার হচ্ছে তুলনামূলক স্কেল, আর 4 নাম্বার হচ্ছে বিশেষ স্কেল। বিশেষ স্কেল আমরা ভূগোলে খুব বেশি ব্যবহার করি না। এই বিশেষ স্কেলগুলি সাধারণত ফিজিক্সে বা এইরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাবের জন্য ব্যবহার করা হয়। সরল স্কেলের উদাহরণ হচ্ছে এই যে আমরা প্রথমেই যে দেখালাম যে 2টি এককের সাহায্যে আমরা দেখাই এবং একটি সরল রেখার সাহায্যে দেখাই, এই জন্য একে আমরা বলি সরল স্কেল। আর কর্ণীয় স্কেল হচ্ছে কি, যে আমরা যখন 3টা একক দেখাতে চাই, অর্থাৎ আমরা একদিকে মাইল দেখাচ্ছি, আরেকদিকে যদি মাইলের ক্ষুদ্র একক হচ্ছে ফার্লং, সেই ফার্লং দেখাই, আরেকটা হচ্ছে চেইন দেখাই, তাহলে আমরা এই ধরনের এককগুলি 3টা একক কিংবা গজ, ফুট, ইঞ্চি, 3টাকে যদি আমরা দেখাতে চাই, তাহলে এই আমরা কর্ণীয় স্কেল ব্যবহার করি। এটি ইয়েটা হচ্ছে কি, যে একটা সেগমেন্টকে আমরা যখন কি করি, যেমন ধরো যে এটি একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের এই কোণা থেকে যদি আমরা এই কোণা পর্যন্ত একটা দাগ টেনে দিই, তাহলে সেটিকে আমরা বলি কর্ণ। এবং এই কর্ণের সাহায্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বগুলি আমরা পরিমাপ করতে পারি, এই জন্য আমরা এই ধরনের স্কেলকে বলছি কর্ণীয় স্কেল। তোমাদের আনফরচুনেটলি শুরুর থেকেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, যে কারণে ব্যবহারিক সেগমেন্টগুলি নিয়ে আসলে কথা বলার সুযোগ পাইনি। যদি আমরা ব্যবহারিক ক্লাস নিতাম, তাহলে তোমরা অনেক আগেই কর্ণীয় স্কেলের বিষয়টা রপ্ত করতে পারতে, এবং এই অংশটাই তোমাদেরকে আগে পড়ানো হতো, অনেক আগেই পড়ানো হয়ে যেত। তাহলে এই যে কর্ণ ব্যবহার করে যখন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একক, অর্থাৎ এই যে 3টা একক, একটা সরল স্কেলে আমরা শুধু গজ বা ফিট দেখাতে পারি, কিন্তু যদি বাম দিকে আবার কতগুলি দাগ টানি এবং সেই দাগগুলি যদি কর্ণ নির্ধারণ করি, তাহলে কিন্তু প্রত্যেকটা ফিটের মধ্যে আবার 12 ইঞ্চিতে ভাগ করে দেখাইতে পারবো। তাহলে আমরা দেখব যে এইদিকে থাকবে একটা সরল স্কেল, যে স্কেলের এদিকে বড় একক এবং এদিকে ছোট একক, আর এই উপরের দিকে
নির্দিষ্ট কতগুলি দাগের মাধ্যমে আমরা আরো ক্ষুদ্র একককে দেখাতে পারি। এই ধরনের স্কেলকে আমরা বলি কর্ণীয় স্কেল। আর তুলনামূলক স্কেল কি, যে দুটা ভিন্ন ভিন্ন এককের স্কেলকে যদি আমরা একসাথে, অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন এককের সরল স্কেলকে যদি আমরা একসাথে যোগ করি, অর্থাৎ মাইলে একটা সরল স্কেল আর কিলোমিটারে একটা সরল স্কেল, একই আরএফ দিয়ে যদি আমরা দুটা স্কেল অঙ্কন করি এবং দুটা স্কেলকে যদি আমরা পাশাপাশি অর্থাৎ জিরোটাকে মিলাই অ্যালাইন করি, অর্থাৎ একটা লাইন আঁকলাম যেখানে দুইটাতেই জিরো থাকবে, এদিকে মাইল, এদিকে আমরা ফার্লং দেখাইলাম, উপরের অংশে কিলোমিটার, আর এদিকে হেক্টোমিটার বা ডেকামিটার যদি আমরা দেখাই, তাহলে এইভাবে যখন স্কেল অঙ্কন করা হয় তখন সেটিকে আমরা বলি তুলনামূলক স্কেল। অথবা একটা গাড়ির গতিবেগ নির্দেশের জন্য যদি আমরা স্কেল নির্ণয় করি, যে একদিকে কিলোমিটার আরেকদিকে দূরত্ব সময়, তাহলে এই ধরনের স্কেলকে আমরা বলছি তুলনামূলক স্কেল। পদক্ষেপ স্কেল বলেও এক ধরনের তুলনামূলক স্কেল আছে। এবং তোমরা জানো যে আমরা যখন ধাপ ফেলি তখন সাধারণত প্রতি ধাপে প্রায় 1.5 মিটার অর্থাৎ 18 ইঞ্চি দূরত্ব অতিক্রম করতে পারি, এটিকে আমরা পদক্ষেপ করি। এবং এইভাবেও কিন্তু আমরা যদি ভালো মতো অনুশীলন থাকে, যেমন আমরা দেখব যে মিলিটারি ট্রেনিং যাদের থাকে তারা এই ধরনের অনুশীলন করে এবং তারা পদক্ষেপের মাধ্যমেই দূরত্ব পরিমাপ করতে পারে। যেমন ধরো যে আমরা কমান্ডোর কথা বলতে পারি, যে প্যারা কমান্ডো যারা থাকে তাদের দক্ষতা এইরকমই যে রাতের অন্ধকারে, অর্থাৎ রাতের অন্ধকারে তাদেরকে যদি ছেড়ে দাও এবং তাদেরকে তারা যেটা করে সেটি হচ্ছে যে রাতের অন্ধকারে কিংবা তোমার স্বাভাবিক মানুষ যে পথে চলাচল করে না সেই পথেও কিন্তু তারা দূরত্ব পরিমাপ করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং তারা এই ধরনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকে। আর আমরা বিশেষ স্কেলের কথা যেটি বলেছিলাম সেটি হচ্ছে, যেমন ধরো যে আমরা দূরত্ব পরিমাপের জন্য, খুব সূক্ষ্ম দূরত্ব পরিমাপের জন্য, যেমন 1 ইঞ্চির 100 ভাগের 1 ভাগ বা 1000 ভাগের 1 ভাগ, এইরকম ক্ষুদ্র দূরত্ব পরিমাপের জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি। তোমরা যারা 9-10-এ অর্থাৎ এসএসসি পর্যায়ে বিজ্ঞান শাখায় ছিলে তারা এই ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজ এই ধরনের যন্ত্রের সাথে পরিচিত হয়ে থাকবে হয়তোবা, অর্থাৎ সব স্কুল হয়তো ব্যবহারিক ক্লাস ঠিকমতো করায় না, যদি করিয়ে থাকে তাহলে তোমরা এই ধরনের স্কেলের সাথে পরিচিত হবা। এই ধরনের স্কেলকে আমরা বলি বিশেষ স্কেল। আমাদের এই বিশেষ স্কেল ভূগোলের জন্য খুব বেশি তাৎপর্য রাখে না, তারপরেও স্কেলের ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে বললাম। স্লাইড চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো যে সরল স্কেলে আমরা কি বলছি, যে একটা নির্দিষ্ট স্কেলকে কতিপয় সরল রেখা দ্বারা যদি বিভক্ত করা হয় তাহলে তাকে সরল স্কেল বলে। আর কর্ণীয় স্কেল কি, যখন কোনো চতুর্ভুজ বা বহুভুজকে কি করি, পরস্পর বিপরীত কোণাদ্বয় সংযোজক সরলরেখা অর্থাৎ কর্ণের সাহায্যে আমরা দূরত্ব পরিমাপ করি, ক্ষুদ্র দূরত্ব পরিমাপ করি, তখন সেটিকে আমরা বলছি কর্ণীয় স্কেল। তুলনামূলক স্কেলের কথা আমরা বলেছি যে দুটি ভিন্ন ভিন্ন একককে একই দেখতে দুটি সরল স্কেলের একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে যদি যুক্ত করা হয়, তাহলে দেখো যে আসলে এই ভাষাটা বেশ কঠিন হয়ে গেছে। আমরা যদি একটা তুলনামূলক স্কেল দেখি তাহলে সহজেই বুঝতে পারবো যে আসলে দুটো ভিন্ন ভিন্ন এককের স্কেলকে যখন একসাথে দেখানো হয় তখন সেটিকে আমরা তুলনামূলক স্কেল বলি। আর বিশেষ স্কেল হচ্ছে আমরা আলাদা আলাদা, যেমন এখানে তোমার ব্যবহারিকের জন্য কতগুলি বর্গমূল স্কেল, ঘনমূল স্কেল, উলম্ব স্কেল, ঢালের স্কেল, চিত্রানুপাত স্কেল ইত্যাদি। তবে আমরা সাধারণত বিশেষ স্কেল বলতে ভার্নিয়ার স্কেল বা স্ক্রু গজ ইত্যাদি বিষয়কে বুঝিয়ে থাকি। এখন দেখো যে স্কেলের সাহায্যে আমরা কিভাবে অবস্থান নির্ণয় করব। অবস্থান নির্ণয়ের আগে আমাদের যে জিনিসটি বুঝতে হয় সেটি হচ্ছে যে অবস্থান দুই ধরনের, একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান আর একটা হচ্ছে পরম অবস্থান।
আপেক্ষিক অবস্থান হচ্ছে কি, যে একটা অবস্থানের সাপেক্ষে যখন আরেকটা অবস্থান আমরা নির্ণয় করি তখন সেটিকে আমরা বলি আপেক্ষিক অবস্থান। যেমন ধরো যে আমি যদি বলি যে 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে 200 গজ 300 গজ দূরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন অবস্থিত। তাহলে এই যে দেখো যে 0 পয়েন্ট থেকে আমরা কি করলাম, একটা দূরত্ব দিয়ে দিলাম, দিয়ে বললাম যে সেই জায়গায় রাজশাহী কলেজের প্রশাসনিক ভবন অবস্থিত। তাহলে এই যে একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তুকে আমরা বস্তুর অবস্থান নির্ণয় করি সেটিকে আমরা বলছি আপেক্ষিক অবস্থান। আর পরম অবস্থানটা হচ্ছে কি, যে পৃথিবীর সাপেক্ষে রাজশাহীর অবস্থান, অর্থাৎ রাজশাহীকে আমরা কি করি, একটা অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে দেখাই। তাহলে এই যে যখন আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে, দূরত্বের সাহায্যে না দেখিয়ে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের সাহায্যে দেখাই, তখন সেটিকে আমরা বলি পরম অবস্থান। যেমন ঢাকার উপর দিয়ে 90 ডিগ্রি অক্ষরেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা চলে গিয়েছে এবং ঢাকার ইমিডিয়েট দক্ষিণ দিয়ে কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা চলে গিয়েছে। তাহলে এই যে এই জায়গাটা কর্কটক্রান্তি এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটি কিন্তু পৃথিবীতে একটাই, আর কোথাও কিন্তু আমরা এই ঘটনাটা দেখতে পারবো না যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা সেই জায়গার উপর দিয়ে গিয়েছে। এটি মূলত কেরানীগঞ্জের কাছাকাছি একটা জায়গার অবস্থান। তাহলে এই যে অবস্থানটা, এটি কিন্তু পৃথিবীর সাপেক্ষে একটি অ্যাবসোলিউট লোকেশন। আর যদি আমরা ঢাকার সাপেক্ষে বলি যে ঢাকার একটু দক্ষিণ পূর্ব দিকে কেরানীগঞ্জের অবস্থান, তাহলে এটিকে আমরা বলবো আপেক্ষিক অবস্থান। এখন দেখো যে আমরা, তাহলে দেখো যে স্কেল যদি জানা থাকে তাহলে আমরা আপেক্ষিক অবস্থান নির্ণয় করতে পারি, আর অক্ষাংশ দ্রাঘিমাংশ জানা থাকলে আমরা কোন স্থানের পরম যে অবস্থান বা অ্যাবসোলিউট লোকেশন সেটি নির্ণয় করতে পারি। তাহলে দেখো যে স্কেল জানা থাকলে আমরা কি করতে পারি, কোন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। আবার দূরত্ব কিভাবে নির্ণয় করতে পারি, যেমন ধরো যে এই মানচিত্রের কথা যদি আমরা বলি, তাহলে এই যে দেখো যে এখানে গোদাগাড়ি, আর এই জায়গাটা হচ্ছে কি তোমার রাজশাহী। এই রাজশাহী থেকে এই যে সড়ক পথ, সেই সড়ক পথে গোদাগাড়ির দূরত্ব কতটুকু, এইটা কিন্তু আমরা কি করতে পারি, যে একটা সুতা এই রাস্তার উপর দিয়ে আঁকাবাঁকা করে ফেলতে পারি। তুমি খুব সহজেই একটা কাঁটা বা একটা কালি ছাড়া কলম, কারণ কি আমরা যদি কালিযুক্ত কলম বা পেন্সিল দিয়ে এই সুতাটাকে এই রাস্তার উপরে ফেলতে যাই তাহলে আমরা দেখবো যে দাগ ভরে মানচিত্রটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা একটা কাঠি হতে পারে কিংবা একটা টুথপিক হতে পারে, মানে টুথপিকের মতো কাঠি অথবা আলপিনের মাথা দিয়ে কি করলাম, একটা সুতাকে এই রাস্তার উপর দিয়ে ফেললাম, তারপর সেটিকে কি করলাম, মার্ক করলাম। অর্থাৎ যেমন ধরো যে একটা গিট দিলাম, গিট দিয়ে সেটিকে গোদাগাড়ির উপরে রাখলাম, তারপর এটাকে ঘুরাই ঘুরাই রাজশাহী পর্যন্ত নিয়ে আসলাম এবং যে পর্যন্ত আসলো সেই জায়গায় আমরা চিমটি দিয়ে ধরলাম, ধরে টান করে স্কেলের উপর দেখলাম যে এই দূরত্বটা হচ্ছে 2 ইঞ্চি এবং আমি জানি যে স্কেলটা হচ্ছে 1 ইঞ্চিতে 10 মাইল। তাহলে আমরা গোদাগাড়ি থেকে রাজশাহীর দূরত্ব পাবো 20 মাইল। তাহলে এইভাবে কিন্তু আমরা স্কেল যদি জানা থাকে কোনো মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করতে পারি। তাহলে দেখো যে এই যে অবস্থান নির্ণয়ের যে বিষয়টা সেটি অনেকটাই কনসেপচুয়াল অর্থাৎ ধারণাগত বিষয়, আর দূরত্ব পরিমাপের বিষয়টা হচ্ছে ব্যবহারিক বিষয়। এবং আমরা যদি মানচিত্রের উপর, আমাদের দেশে এই কম, পৃথিবীর বিশেষ করে উন্নত দেশগুলিতে কিন্তু আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য মানচিত্র ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে কিন্তু একজন ড্রাইভারের ন্যূনতম এই ম্যাপ রিডিং যে দক্ষতা সেটি যদি না থাকে তাহলে কিন্তু সে মানচিত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তাহলে দেখো যে এটি কিন্তু সাক্ষরতার একটি অংশ। যেমন ধরো যে আমেরিকাতে সাক্ষরতার সংজ্ঞায় বলা হয়, একসময় বলা হতো যে যে একটা চিঠি লিখতে পারে তাকে আমরা সাক্ষরতা জ্ঞান সম্পন্ন বলি। ভারতে এখনো
এই স্ট্যান্ডার্ডটা ব্যবহার করে। আমাদের দেশে শুধু কেউ যদি নিজের নাম লিখতে পারে তাহলেই আমরা তাকে বলি সাক্ষরতা জ্ঞান সম্পন্ন। কিন্তু আমরা দেখব যে আমেরিকাতে কিন্তু এই স্ট্যান্ডার্ডটা বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে। যেমন এক সময় বলা হতো যে একটা চিঠি লিখতে পারে বা একটা নিউজ পেপার পড়তে পারে এবং সেটা পড়ে বুঝতে পারে যে সেই নিউজে আসলে কি বলা হয়েছে, তাহলে আমরা তাকে সাক্ষরতা জ্ঞান সম্পন্ন বলবো। পরবর্তীতে বলা হলো যে একটা যন্ত্রাংশ, একটা যন্ত্র সে ক্রয় করলো, সেই যন্ত্রের সাথে যে ম্যানুয়াল দেয়া থাকে বা যে বুকলেট দেয়া থাকে, সেই বুকলেট ব্যবহার করে বা সেই বুকলেট পড়ে যদি সে সেই যন্ত্রটা ব্যবহার করতে পারে, তাহলে আমরা তাকে সাক্ষরতা জ্ঞান সম্পন্ন বলবো। এবং পরবর্তীতে এর ডেফিনেশন চেঞ্জ হয়ে এরকম হলো যে অন্তত পক্ষে কোনো লোক যদি একটা মানচিত্র দেখে সেই মানচিত্রের তথ্যগুলি উদ্ধার করতে পারে, তাহলে আমরা তাকে বলি সাক্ষরতা জ্ঞান সম্পন্ন। তাহলে দেখো যে তারা কিন্তু ভূগোলের যে বিষয়গুলি সেগুলিকে যথেষ্ট গুরুত্ব দেয়। তোমাদের কিন্তু একদম প্রথম দিকের একটি ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা কেন ভূগোল পড়ব বা ভূগোল পড়া কেন জরুরি, এবং সেটি কিন্তু আমরা কানাডার পার্সপেক্টিভে অর্থাৎ কানাডা হাই স্কুল লেভেলে কেন ভূগোল পড়া হবে সেই সংক্রান্ত যে 10টি ধাপ, সেই ধাপে বা 10টি নির্দেশনা বা 10টি পরামর্শ, তার আলোকে কিন্তু আমরা বলেছিলাম। তাহলে দেখো যে বাইরের দেশগুলি কিন্তু ভূগোল পাঠের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে, কারণ এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ইনবক্স করতে পারো, অথবা তোমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে লিখতে পারো, অথবা ফেসবুকে দিতে পারো। যদিও ফেসবুকে আমি অনিয়মিত, আমি চেষ্টা করব তোমাদের যে প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে আগামী যে ক্লাসটা হবে অর্থাৎ নেক্সট যে ক্লাস, সেই ক্লাসে আমরা কি করব, পুরো বইটা আবার রিভিশন দিব এবং আমরা খুব দ্রুত আগাবো। মানে এতদিন যেভাবে আমরা ডিটেলস ক্লাস নিয়েছি সেইভাবে না, প্রতিটা ক্লাসে আমরা একটা করে চ্যাপ্টার শেষ করব, অর্থাৎ শুধুমাত্র কি ইনফরমেশন দিয়ে আমরা আমাদের যে অনলাইন ক্লাস সেই ক্লাস কার্যক্রমগুলি কন্টিনিউ করব। আবারও তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।